ঘটনাটি খুলনা বিভাগের কোনো একটি জায়গায় ঘটেছিল, যদিও আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 25 বছর আগে, অর্থাৎ 1995 কিংবা তারও আগে। ঘটনাটি যেভাবে আমি শুনেছিলাম ঠিক সেভাবে আপনাকে লিখে পাঠানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে সুবিধা হবে। চৈতি ছিল খুব সুন্দরী এবং একই সাথে প্রচণ্ড রাগী একটা মেয়ে। বয়স ছিল তার 20 বছর। তখন সবে কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাড়ার বখাটে ছেলের উৎপাত দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ এলাকার মধ্যে চৈতির চেয়ে আর কোনো সুন্দর কোনো মেয়ে ছিল না। এমনকি দিন দিন বাইরে থেকেও লোকজন আসতো, পোলাপান আসতো তার উপর নজর রাখার জন্য। চৈতি এতটাই সুন্দর ছিল। দিন যেতে থাকে আর চৈতির সৌন্দর্য আরও বাড়তে থাকে। চৈতির বাবা ছিলেন পেশায় একজন চাল ব্যবসায়ী। বাবা মোটামুটি ভালো ব্যবসায়ী হওয়াতে এদিকে মেয়ে চৈতি কোনোভাবেই বিয়ে করতে রাজি নয়, কারণ সে চায় যে যেভাবেই হোক না কেন সে অবশ্যই তার পড়াশোনা শেষ করেই তারপরে বিয়ে করবে। দিন দিন প্রস্তাব আসতেই থাকে, আর একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান হওয়াতে বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। সবাই ভাবতে থাকেন যে তার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে নাকি কোনো কালো জাদুর প্রভাব আছে, নাকি কোনো বদ নজর আছে তার মেয়ের উপর। এমনভাবে মোটামুটি 2 বছর কেটে যায়। সবাই একটু চিন্তিত হয়ে পড়ে এবং একটা ব্যাপার লক্ষ্য করে যে চৈতির চেহারা কেমন যেন মলিন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটাকে কেউ একজন বসে আনছে। তার আচার ব্যবহারেও আমূল পরিবর্তন এসেছে। হঠাৎ একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটে। রাত ছিল তখন 3টা, সোয়া 3টা। বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন, তখন লক্ষ্য করেন যে তার মেয়ে চৈতির রুমে লাইট জ্বালানো। বাবা চৈতির রুমে সবসময় নক করে ঢুকতেন, কিন্তু এই প্রথম তার বাবা কোনো রকম নক করা ছাড়াই রুমে ঢুকে গেলেন এবং ঢুকে গিয়ে যা দেখলেন তিনি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি স্পষ্ট দেখতে পান তার মেয়ে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে, আর জানালার ওপাশে একটা কালো লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখগুলো সাদা জ্বলজ্বল করছে। ধীরে ধীরে সেই ছায়াটা আরও দীর্ঘ হচ্ছে। বাবা স্পষ্ট দেখতে পেলেন যে চৈতির শরীরের ভেতরে ছায়ামূর্তিটা ধীরে ধীরে ঢুকতে শুরু করছে। অপরটা হঠাৎ যেন বাবাকে দেখে লুকিয়ে গেল ব্যালকনির ওই পাশে। যাওয়ার সময় বাবার দিকে তাকিয়ে বলল, আমি আবারও আসবো। বাবার কোনো কথা না বলে চৈতির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন চৈতি জানে কই কিছু না তো, সে তো এমনি দাঁড়িয়েছিল জানালার সামনে। বাবা ওই রাতে বুঝে গিয়েছিলেন যে এক জিন দ্বারা মেয়েটাকে ক্ষতি করার চেষ্টা চলছে। পরদিন বাবা বেশি দেরি না করে সরাসরি চলে যান কবিরাজের কাছে। বলাই বাহুল্য, এই কবিরাজ ছিলেন খুলনার সবচেয়ে জনপ্রিয় এক কবিরাজ এবং সবাই তাকে এক নামেই চিনত এবং জানত। কবিরাজ বাবার সব কথা শুনে বললেন একদিন সময় করে তার মেয়েকে আনতে হবে কবিরাজের কাছে। বাবা বললেন ঠিক আছে, ব্যবস্থা করা যাবে। তিনি এরপর ব্যস্ত হয়ে গেলেন মেয়েকে নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই চৈতিকে সে কবিরাজের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ চৈতির রাগ, জিদ এবং ভয়ঙ্কর বেয়াদবে কারোর পছন্দ হচ্ছিল না। অতঃপর বাবা কবিরাজের কাছে গিয়ে জানালেন এর সমস্যার সমাধান কিভাবে সম্ভব। কবিরাজ বললেন চিন্তা না করতে এবং তার মেয়ের আশা লাগবে না। এবার কবিরাজ যেটা করলেন তা হচ্ছে তিনি একটা জিন চালান দিলেন এবং জিন চালান দেওয়ার পর বাবা বললেন যে জিন চালান দিবেন তাতে কি মেয়ের কোনো খারাপ প্রভাব আসবে কিনা। কবিরাজ বললেন একদম না। এই জিন চালান দেওয়ার মানে হলো এই জিন চৈতির সাথে থাকা ওই জিনের সম্পর্কে সকল খোঁজ নেবে এবং কিভাবে চৈতি জিন দ্বারা আক্রান্ত হলো সেটাও জানিয়ে দিবে। যাই হোক, বাবা রাজি হলেন এবং নিয়ম মাফিক সে কবিরাজ জিন চালান দেওয়ার ব্যবস্থা করলেন। যেদিন জিন চালান দিলেন সেদিন ছিল শুক্রবার। বাবা স্পষ্ট আওয়াজ শুনতে পেলেন এক অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠে তার মেয়ের সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা ব্যাখ্যা করলেন। সেই জিন বলল, চৈতির উপরে কালো জাদু করা হয়েছে, আর ওর সাথে যে জিনটা আছে সেটা কালো জাদু দ্বারা প্রয়োগ করা। চৈতিকে ওর খুব কাছের একজন মানুষ এই কালো জাদু করেছে। ওর খালাতো ভাই কালো জাদু করেছে, আর কালো জাদুটা করেছিল যেন ওর বিয়ে না হয়, কিন্তু বিষয়টা একটু উল্টো হয়ে গেছে। ধীরে ধীরে ওই জিন চৈতিকে মেরে ফেলতে যাচ্ছে, কারণ সে কালো জাদুটা সে ভুল করে মরণ বানে পরিণত করেছে।
যে কোনো সময় ভুল কিছু হতে পারে এখন। জিনের ব্যাখ্যা অনুযায়ী চৈতির উপর তার আপন খালাতো ভাই রিফাত এই কালো জাদু করেছে এবং সে নিজে বসে এই কালো জাদু করেছে। জিন আরো বলে ছোটবেলা থেকেই রিফাত ওকে নাকি অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। এরপর যখন চৈতির বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তখন সে নিজেকে ধরে রাখতে পারে না এবং কালো জাদুর আশ্রয় নেয়। জিন বলে এরপর কোনো একদিন রিফাত এক তান্ত্রিকের কাছে যায়, কিন্তু সেই তান্ত্রিক ভণ্ড তান্ত্রিক ছিল। রিফাতের কাছ থেকে টাকা নিয়ে আর কাজ করে না। এরপর আরো কিছু সময় চলে গেলে সে নিজে নিজে শুরু করে কালো জাদু করে প্রয়োগ করে এক পিশাচ জিন। সে কালো জাদুর প্রভাবে আজ পিশাচ জিনটা তার কাছে চলে এসেছে এবং চৈতির অবস্থা এতটা খারাপ হতে যাচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় এটাই যে রিফাত এখন দেশে নেই, সে কানাডাতে থাকে। অতপর জিন জানালো যে কবিরাজ চাইলে এখন ওই জিনকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু সে সেটা করলে আল্লাহর উপর দিয়ে চলে যাওয়া হবে। আল্লাহর তৈরি কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া ভয়ঙ্কর গুনাহ হবে, তাই সেই গুনাহগার বান্দা হতে পারবে না। তবে জিন এও জানায় যে আরেকটা উপায় আছে ওই জিনের কাছ থেকে রেহাই পাওয়ার, আর তা হলো চৈতিকে ইমিডিয়েটলি বিয়ে দিয়ে দিতে হবে। আসলে এটাই একমাত্র সমাধান। এরপর যা ঘটলো তা অদ্ভুত ছিল। বাবা দেখলেন এতদিন যে ছেলেগুলো চৈতিকে অনেক পছন্দ করতো, বিয়ের জন্য মরিয়া হয়ে উঠত, কিন্তু এখন কোনো ছেলেই চৈতিকে বিয়ে করতে চাচ্ছেন না। অতপর অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে একজন ছেলের সাথে চৈতির বিয়ে দিয়ে দেন। ছেলের নাম ফয়সাল। ফয়সাল ছিল খুবই ধার্মিক একজন ছেলে, কিন্তু বিয়ের সময় ঘটল বিরূপ ঘটনা। বিয়ের আগে বাবা তার জামাইকে সব খুলে বললেন এবং ফয়সাল সবচেয়ে শুনেই চৈতিকে বিয়ে করতে রাজি হলেন। বিয়ের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। চৈতিকে বলতে গেলে জোর করে বিয়ে দেওয়ার পর চৈতি যখন বাসর ঘরে প্রবেশ করে তখন ফয়সাল লক্ষ্য করে চৈতির শরীর দিয়ে অদ্ভুত একটা গন্ধ বের হচ্ছে। ফয়সাল বলে, যাও বিছানায় গিয়ে বিশ্রাম করো, আমি আসছি, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ফয়সাল বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার পর লক্ষ্য করলেন ঘরটা গাঢ় ধোঁয়ায় ভরে গেছে। ফয়সাল আগে থেকে জানতো কি কি হতে পারে তার সাথে, তাই সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। যাই হোক, এরপর ফয়সাল লক্ষ্য করলো চৈতির চোখ উল্টে গেছে, সে যেন ভয়ঙ্কর এক রূপ ধারণ করছে। ফয়সাল স্পষ্ট দেখতে পায় চৈতির চোখ একদম সাদা হয়ে গেছে এবং পুরুষালী কণ্ঠে বলছে, ফয়সাল, এইটা তো ঠিক করলি না। চৈতি শুধু আমার আর কারো নয়। তুই একে বিয়ে করি অনেক বড় ভুল করেছিস। এই ভুলের মাসুল তোকেই দেয়া লাগবে। এই বলে বিকট আওয়াজ করে হাসতে থাকে চৈতি এবং সাথে সাথে কাঁদতেও থাকে এবং সাথে সাথে চৈতি যেন জ্ঞান ফিরে আসে। আর তখন ফয়সাল লক্ষ্য করে চৈতি কাঁদছে আর বলছে, আমাকে মারবা না প্লিজ, আমি ইচ্ছা করে বিয়ে করি নাই, আমাকে মারবা না। বলতে বলতেই ফয়সাল দেখতে পায় চৈতির পিঠে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, যেন তাকে কেউ টর্চার করছে। ফয়সাল জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, দরুদ পড়া শুরু করে আর পানি ছিটিয়ে দেয়, গোলাপ জল ছুটিয়ে দেয়। এরপর সে লক্ষ্য করে চৈতি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। এরপর ফয়সাল কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে। এরপর প্রায় 1 মাস সুন্দরভাবে কেটে যায়। চৈতির ওই জিনের সাথে একবারও কথা হয় না, সে আসেও না। ঘটনাটা এখানে শেষ হলে হয়তোবা খুব সুন্দর হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না। চৈতির বিয়ের 1 মাস পর আসল ঘটনা ঘটা শুরু হয়। চৈতির জামাই প্রথম যে ব্যাপারটা লক্ষ্য করলো তা হলো ধীরে ধীরে চৈতির চেহারা পরিবর্তন হতে থাকে। খুব ধীরে ধীরে চৈতির ফুলের মতো সুন্দর চেহারাটা খারাপ হতে থাকে এবং সুস্থ স্বাভাবিক মানুষটা অসুস্থ হতে থাকে। আরো ভয়ঙ্কর হতে থাকে যখন সকলেই লক্ষ্য করে যে চৈতি ধীরে ধীরে মেয়েটা ছোট হয়ে যাচ্ছে। মেয়েটার শরীর দেখে মনে হতো যেন ক্যান্সার হয়েছে, এতটা বেশি শুকিয়ে গেছে। মনে হতো পুরো কঙ্কালের মধ্যে একটা চামড়া লাগিয়ে রেখেছে। ওই সময় ব্যাপারটা এতটাই সাড়া ফেলেছিল সেই সময় যে চৈতিকে দেখার জন্য পাশের এলাকা থেকে মানুষ ভিড় জমায়। কতটা ভয়ঙ্কর হতে পারে। মেয়েটা যখন সুন্দর ছিল তখনও তাকে দেখতে আসতো মানুষ, এত সুন্দর মেয়ে দেখার জন্য। আর এখন মেয়েটার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে সেটাও দেখার জন্য এখন পাশের জায়গা থেকে মানুষ আসছে।
আজও মানুষ তাকে দেখতে আসে। চৈতি দিন দিন মানসিক এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ফয়সালের জন্য সেটা সম্ভব হয়নি। ফয়সাল অনেকভাবে তার সাথে জিনটার কাছ থেকে তার স্ত্রীর মুক্তির জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না। অনেক কবিরাজ দেখায় জিন চালান করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। অতঃপর এক তান্ত্রিকের সাথে তার পরিচয় হয়। তান্ত্রিক ফয়সালকে জানায় এই মেয়েটার সাথে যে জিন ছিল এতদিন, সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আর তার চেয়ে বড় কথা, রিফাত মানে ওই খালাতো ভাই ওই জিনটাকে আর কন্ট্রোল করতে পারছে না। জিনটা ধীরে ধীরে পুরোপুরিভাবে চৈতিকে গ্রাস করে ফেলেছে এবং নিয়ন্ত্রণ করছে। এখন একটাই উপায়, রিফাতকে লাগবে এই জিনটাকে মেরে ফেলতে। কিন্তু রিফাত কোথায় আছে সেটা কেউ জানে না, এমনকি রিফাতের মাও জানে না সে কোথায় আছে। সে একেবারে ধরাছোঁয়ার বাইরে তখন, এবং একেবারে যোগাযোগের বাইরে। এরপর ফয়সালের ভালোবাসার মানুষ চৈতি দিন দিন আরও অসুস্থ হতে থাকে। খাওয়া দাওয়া বাদ দিয়ে দেন এবং পায়খানা প্রস্রাব সব রুমের ভিতরেই হওয়া শুরু করলো। এরপর ফয়সাল অনেক ডাক্তার দেখালেন, ডাক্তাররা কিছুই করতে পারলেন না। অতঃপর অনেক দিন পর চৈতি প্রেগনেন্ট হয়ে পড়ে। প্রায় 9 মাসের মাথায় বাচ্চার স্বাভাবিকভাবেই জন্ম নেয় এবং জন্মের 4 মাস পর ঘটে এক বিরল ঘটনা। চৈতি একেবারে পাগলের মতো হয়ে যেতে থাকে। এতদিন সে শারীরিকভাবে অসুস্থ ছিল, আজকে সে মানসিকভাবে একেবারে শেষ হয়ে গিয়েছে। চৈতি প্রায় ভয় পেত, বাথরুমে যেতে ভয় পেত। বাথরুমে নাকি গেলে সে ছায়া দেখতে পেত। আবার রান্নাঘরে যেতেও ভয় পেত। রান্নাঘরে নাকি তার মতোই দেখতে একটা মেয়ে রান্না করছে। এছাড়া সে যখন নামাজ পড়তে দাঁড়াতো তখন নাকি মনে হতো তার সাথে পাশে দাঁড়িয়ে আরেকজন নামাজ পড়ছে। এসব উদ্ভট সব ঘটনা তার সাথে ঘটতে থাকে। ফয়সাল এসব দেখে আবার তান্ত্রিক হুজুরের কাছে যায়। তখন তান্ত্রিক জানায় এই রোগী আর সুস্থ হবে না, আর 15 দিন কিংবা 20 দিন, এর বেশি বাঁচবে না। আমাদের হাতে আর কিছুই করার নেই। ফয়সাল বুকে অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসে। চৈতি অনেক আক্ষেপ নিয়ে বলে তখন ফয়সালকে, ফয়সাল, আমার না আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না, জানো? আমি আর পারছি না এই কষ্টটা নিতে। আমার অনেক অনেক কষ্ট হয়, তুমি জানো। আমাকে মেরে ফেলো না কেউ, আমার কষ্ট আর সইছে না। আমাকে মেরে ফেলো ফয়সাল, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, আমাকে খুন করে ফেলো। ফয়সাল হাউ মাউ করে কেঁদে ফেলে তার এই কথা শুনে। তার চোখের সামনে তার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা সে আর মেনে নিতে পারছিল না। এর প্রায় 20 দিন পর চৈতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চৈতি সুইসাইড নোট রেখে যায়। সুইসাইড নোটে লেখা ছিল, এই কষ্ট আর আমি নিতে পারছি না, আমি চলে যাচ্ছি, বাচ্চাটাকে বড় করো ফয়সাল। তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর ঠিক এরপরেই ফয়সাল ভাইয়ের জীবনের নতুন ঝড় আসতে শুরু করলো। এক কালো অধ্যায়ের জন্ম নিল। জীবন যেন ফয়সালকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছিল। চৈতির মৃত্যুর পর বাবা কাশেম খুব ভেঙে পড়েন এবং তার চেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়েন ফয়সাল ভাই। ফয়সাল দিন দিন অসুস্থ হতে থাকে। মানসিকভাবে তাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। চৈতির মৃত্যুর 5 দিনের মাথায় ফয়সালের মা হার্ট অ্যাটাকে মারা যান। এরপর ফয়সাল পুরোপুরিভাবে একা হয়ে যান। সাথে থেকে যায় পুত্র সিরাজ। ধীরে ধীরে ফয়সালের জীবনটা খুবই দুর্বিষহ হয়ে ওঠে। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। ফয়সালের চাকরি থেকে বাদ পড়ার কারণ ছিল একটাই, সে নিয়মিত অফিসে যেতে পারতো না। কারণ ফয়সাল একই সাথে তার ছেলেকে সময় দিচ্ছিল, আবার একই সাথে অফিস করছিল। এই জন্য একটা সময় অফিস থেকে তাকে বের করে দেওয়া হয়। এতে ফয়সালের খুব খারাপভাবে ভেঙে পড়ে। কিভাবে সামনের দিনগুলো কাটাবে এটা ভেবেই তার দিন কাটতে থাকে। ভাবতে ভাবতে তার আগের কিছু জমানো টাকা দিয়ে একটা মুদিখানার দোকান দিয়ে দেয়। এরপর প্রায় 6 মাস কেটে যাওয়ার পর ফয়সাল একটা জিনিস আবিষ্কার করলো, আর তা হলো সিরাজ তো ধীরে ধীরে বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার চোখ মুখ অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বাচ্চাটার হাত পা লম্বা হচ্ছে, কিন্তু কোথায় যেন একটা সমস্যা। মনে হচ্ছে একটা পা লম্বা, একটা পা ছোট, আবার একই সাথে মনে হচ্ছে একটা হাত বিশাল লম্বা, চোখগুলো বেরিয়ে আসছে। ফয়সাল এই অদ্ভুত জিনিস দেখার পর আর দেরি না করে ডক্টরের কাছে নিয়ে যান সিরাজকে। সিরাজের এই সমস্যার কোনো সমাধান তখনকার ডাক্তার দিতে পারেনি। সিরাজ দিন দিন বড় হতে থাকে। ফয়সালও বুঝতে পারে যে তার বাচ্চাটার সব বাচ্চার মতো স্বাভাবিক নয়, কেমন যেন একটু অস্বাভাবিকতা রয়েছে তার চলাফেরায়।
সিরাজের বয়স যখন 5 বছর তখন বাবা ফয়সাল তাকে নার্সারিতে ভর্তি করায় এবং এরপরে ঘরে অদ্ভুত এক বিরল ঘটনা। নার্সারিতে ভর্তি করানোর 20 দিন পর নার্সারির এক টিচার ফয়সালকে ডেকে পাঠায়। ফয়সাল সময় মতো উপস্থিত হয়। টিচার সাফ সাফ জানিয়ে দেয় যে তার ছেলেকে তারা পড়াতে পারবে না। ফয়সাল খুব আহত হয় এতে এবং বলে যে কি হয়েছে, কি এমন করেছে তার ছেলে যে এমনটা করছে তারা। টিচার বলে তারা জানাতে রাজি নয়, শুধু এতটুকু বলে দেয় যে এই বাচ্চার সমস্যা আছে, তাকে নিয়ে একটু সাবধানে থাকতে হবে। আর তখনই ফয়সালের খটকা লাগে। অনেকে বার জিজ্ঞেস করলেও কোনো উত্তর আসে না। অতপর স্কুলের এক আয়া বা বুবু আমরা যাকে বলি, সে এসে বলে যে তিনি যেন চলে যায়, আগামীকাল এসে তার সাথে দেখা করে। ফয়সাল আর বেশি দেরি না বাড়ি ফিরে যায় এবং পরের দিন এসে সেই আয়ার সাথে কথা বলে। আয়ার ভাষ্য মতে তারা একসাথে একটা ব্যাপার প্রথম থেকে লক্ষ্য করত যে সিরাজের বিষয়ে, আর তা হলো সিরাজ কিছুটা অ্যাবনর্মাল আচরণ করত। তারা প্রথমে ভেবেছিল যে অটিস্টিক বাচ্চা হয়তোবা, কিন্তু দিন যেতে থাকে আর সিরাজের পাগলামি বাড়তে থাকে। একদিন তারা দেখতে পায় সিরাজ খেলতে খেলতে হঠাৎ করে দেয়ালের দিকে তাকালো এবং তাকানোর সাথে সাথে সিরাজের চোখ টকটকে লাল হয়ে গেল এবং চোখ থেকে রক্ত পড়া শুরু হলো। সে দৌড়ে দেয়াল বেয়ে বেয়ে উঠা শুরু করলো, একদম যেন স্পাইডারম্যানের মতো করে দেয়ালে উঠে পড়লো। আর তখনও অনেক বেশি সিরিয়াস কিছু ভাবেনি, আর তখনও এই বিষয়টায় খুব বেশি সিরিয়াস নেয়নি। ঠিক এই ঘটনার 3 দিন পরের কথা। সিরাজ বলে খেলছিল তার বন্ধুদের সাথে। এরপর সে বাথরুমে যায় এবং ফিরে আসে এবং এরপর যা ঘটে সবাই তা দেখে হতভম্ব হয়ে যায়। সিরাজ ফিরে এসে তার বন্ধুকে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। তার বন্ধু কান্না করা শুরু করে এবং এরপর ম্যাডাম যখন গিয়ে সিরাজকে চাপটে ধরে তখন সিরাজ ম্যাডামের দিকে তাকায় এবং সবাই দেখতে পায় সিরাজের চোখের মণি নেই, কুচকুচে কালো হয়ে গেছে চার চোখের মণিটা, আর সেখান থেকে রক্ত ঝরিয়ে পড়ছে। এরপর ম্যাডামের দিকে তাকিয়ে বিকট একটা চিৎকার দেয় আর তার দাঁত থেকে রক্ত পড়া শুরু করে। এবং এই চিৎকার কোনো মানুষের চিৎকার ছিল না, এই চিৎকার ছিল একটা দানবের চিৎকার। দানব শব্দগুলো যেমন হয় তেমন। এর পরপরই ম্যাডাম জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ঘটে আজব সব ভয়ঙ্কর বিষয়। সিরাজ সবার চোখের সামনে ধীরে ধীরে লম্বা হতে থাকে। এক অদ্ভুত ঘটনা, এক অলৌকিক ঘটনা ঘটে যায়। তার শরীর ধীরে ধীরে কালো হয়ে যায় এবং ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। এই ঘটনা দেখে ক্লাসের সবাই থাকা একসাথে রুম থেকে পালিয়ে যায়, শুধু থেকে যায় ম্যাডামটা। জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে। এরপর প্রায় 15 মিনিট কেউ আসেনি ওই রুমে। এরপর সিকিউরিটি গার্ডরা গিয়ে সেই রুমে দেখতে পায় যে সিরাজ একা একা খেলা করছে। ম্যাডাম তখনও মাটিতে গড়িয়ে পড়ে আছে। ক্লাসরুমের অবস্থা ঠিক আগের মতো অবস্থায়, যেন কিছুই হয়নি একটু আগে। সবাই ধরে ধরে ম্যাডামের চোখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। এই ঘটনাটা বলার সময় আয়া খুব ঘামছিল এবং খুব ভয় পেয়ে আমতা আমতা করছিল। ফয়সাল পুরো ঘটনাটি শোনার পর খুব মন খারাপ করে প্রায় 1 ঘন্টা স্কুলে দাঁড়িয়েছিল। সিরাজ তার বাবার হাত ধরে বলে, বাবা বাড়ি যাবো চলো। ফয়সাল তার ছেলের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। এত নিষ্পাপ একটা শিশু, কিন্তু তার ভয়ঙ্কর এক সমস্যা আছে। চৈতির মধ্যে যে সমস্যা ছিল ঠিক তেমন। যাই হোক, দিন যেতে থাকে। ফয়সাল আবারও চেষ্টা করলো তার ছেলেকে একটা স্কুলে ভর্তি করানোর জন্য, কিন্তু লাভ হয়নি। কেউ যেন তার ছেলেকে ভর্তি করাতো না। তার বড় বড় চোখ দেখে সবাই ভয় পেয়ে যেত। সিরাজের সাথে এই ঘটনা ঘটার প্রায় 5 বছর কিছুই হয়নি তার সাথে, এবং এই ঘটনার পর ঘটল আসল ঘটনা। সিরাজের বয়স যখন 9 বছর তখন কোনো এক রাতে বাবা ফয়সাল দেখতে পায় তার ছেলে শুয়ে আছে বিছানায়। রুমের মধ্যে আবছা আবছা আলোয় ফয়সাল যা দেখছিল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফয়সাল দেখতে পায় রুমের মধ্যে সিরাজ ঘুমাচ্ছে আর তার পাশে কালো একটা অবয়ব জানালার ওই পাশ দিয়ে তার দিকে লক্ষ্য রাখছে। অবয়বটা ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেল। কালো জব্বা পরা আর চোখগুলো ছিল বেড়ালের চোখের মতো। ফয়সাল আর দেরি না করে রুমের লাইট জ্বালিয়ে দেয়। দেখে কেউ নেই জানালার পাশে। এরপর ফয়সাল সিরাজকে তার নিজের রুমে নিয়ে আসে। এরপর ফয়সাল 2 রাত আর কোনো কিছুই দেখেনি। 3য় রাত ফয়সাল তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে এবং অদ্ভুত একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে ফয়সাল দেখতে থাকে যেন তার ছেলে তার গলা চেপে ধরেছে। তার ছেলে সিরাজের কণ্ঠ খুব ভারী হয়ে আছে আর তার চোখ দিয়ে রক্ত পড়ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফয়সালের ঘুম ভেঙে যায় এবং ভেঙেই তার ছেলের দিকে নজর ফেরাতে ফয়সালের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখতে পায় সিরাজ তার দিকে তাকিয়ে আছে। চোখ বড় বড় হয়ে গিয়েছে, চোখের ভেতরে কোনো মনি নেই, কুচকুচে কালো হয়ে আছে তার চোখ, এবং সেই চোখ দিয়ে বেরিয়ে আসছে সাপ, তেলাপোকা, পোকামাকড়।
আর মাকড়সা। তার ছেলে সিরাজ শূন্যে ভাসছে আর বলছে, আব্বা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাইতেছে ওরা, আব্বা আমাকে বাঁচাও। বাবা ফয়সাল অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় তার ছেলে ঘুমাচ্ছে তার পাশে, যেন কিছুই হয়নি গত রাতে। ফয়সাল আর দেরি না করে তার ছেলেকে নিয়ে যায় কবিরাজের কাছে। সিরাজ কোনোভাবেই যেতে চায় না, অনেকটা জবরদস্তি করেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সিরাজের জন্য যখন আমল করা শুরু করেন তখন কবিরাজ সহ ফয়সাল সবাই দেখতে পায় সিরাজ ছটফট করছে, তার শরীর কাঁপছে এবং শরীর দিয়ে বাজে গন্ধ বের হচ্ছে। সিরাজ ঘামতে থাকে, ঘামতে ঘামতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কবিরাজ ফয়সালকে বলেন যে সিরাজের উপর কালো জাদু করা হয়েছে। ফয়সাল এই কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন। তার থেকেও সবচেয়ে বেশি ভয় পায় যখন কবিরাজ তাকে জানায় যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে একটা পিশাচ জিন। ফয়সাল এরপর পাগলের মতো হয়ে যায়, টেনশনে কি করবে বুঝতে পারে না। এদিকে তার ব্যবসা, অন্যদিকে সিরাজ। কবিরাজ এও জানায় এই সমস্যার নাকি কোনো সমাধান নাই। এরপর প্রায় 15 দিন ফয়সাল সেই তান্ত্রিকের কাছে গিয়ে হাজির হয়, যিনি স্ত্রী চৈতির জন্য জিন হাজির করেছিলেন। সিরাজকে দেখে সেই তান্ত্রিক বলে ওঠে এই সমস্যার সমাধান তার কাছে নেই, তবে জিন হাজির করে দেখতে পারেন যে জিন কিছু করতে পারে কিনা। অতঃপর সময় করে সেই কবিরাজ জিন হাজির করে এবং জিন তাকে জানায় যে এই ব্ল্যাক ম্যাজিকটা এমন একটি জিন করেছে যে খুব খারাপ এবং খুব শক্তিশালী জিন, এবং এই জিনটা সেই চৈতির উপর রাগ করেই এই কাজটা করিয়েছে। জিন ফয়সালকে কয়েকটা সূরা এবং কয়েকটা আমল দেন, কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারেন না যে এই আমলে পুরোপুরি ঠিক হবে কিনা। অনেক দিন কেটে যায়, সিরাজের অসুস্থতা বাড়তে থাকে। যখন বাবা আমল করতো তখন ঠিক থাকতো, যখন আমল বন্ধ করে দিত তখন আবারও সেই আগের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করত সিরাজ। এর বেশ কিছুদিন পর ফয়সাল এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের সন্ধান পায়। সিরাজকে আবারও ধরে বেঁধে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সিরাজের বয়স তখন 10 বছর। তান্ত্রিক তার ছেলেকে দেখে বলে যে এই ছেলে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম, মাত্র 30%। তিনি বলেন এরপরেও তিনি চেষ্টা চালাবেন। তিনি তার নিয়ম অনুসারে মুরগির রক্ত, এরপর মরা মানুষের হাড় আনতে বলেন ফয়সালকে। ফয়সাল পড়ে যায় এক বিপদে। মানুষের হাড় কোথায় পাবে? অনেক খোঁজ নিয়ে অতপরে জিনিসগুলো ম্যানেজ করে দেন তান্ত্রিককে। তান্ত্রিক তার চেষ্টা চালায়, মন্ত্র পড়া শুরু করেন। অনেক মন্ত্র পড়ার পর ফয়সাল লক্ষ্য করেন সবার সামনেই সিরাজ লম্বা হতে হতে 8 ফুট লম্বা হয়ে যায়। বিশাল দেহি সিরাজ গম গম করে চিৎকার করে বলে, তোরা ভুল করছিস, আমি তোদেরকে ছাড়বো না, আমাকে তাড়ানো এত সহজ না। তান্ত্রিকের উদ্দেশ্যে বলে, তোকে আমি কোনোভাবেই ছাড়বো না, যা খুশি চেষ্টা কর, কোনো লাভ হবে না। আমি সিরাজের শরীর ছাড়বো না, কোনোভাবেই না। এর প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই সিরাজ জ্ঞান হারিয়ে ফেলে। ধীরে ধীরে সিরাজের শরীর আবারও আগের মতো হয়ে যায়। এদিকে তান্ত্রিক তার কাজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ সবাই দেখলো একসাথে তান্ত্রিক যেন হঠাৎ চুপ হয়ে গেল। সিরাজ ধীরে ধীরে জেগে উঠেছে। ফয়সাল চুপচাপ হয়ে দেখছে সবকিছু। তান্ত্রিক ফয়সালের দিকে তাকিয়ে লম্বা হা করে ফেললো এবং ধীরে ধীরে তান্ত্রিকের সারা শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে থাকলো এবং ধীরে ধীরে তান্ত্রিকের শরীর মাটি থেকে 3 হাত উপরে উঠতে থাকলো। ফয়সাল দেখতে পেল ধীরে ধীরে তান্ত্রিককে গ্রাস করে ফেলছে সেই অতৃপ্ত জিন, সে ভয়ঙ্কর কালো জাদুকরের দেয়া জিন। এরপর তান্ত্রিককে মাটিতে ফেলে দিল। তান্ত্রিকের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। তান্ত্রিক এদিকে মন্ত্র পড়ছে, টানা মন্ত্র পড়ছে, এদিকে জিন তান্ত্রিকের উপর ভর করে কষ্ট দিচ্ছে তাকে। তান্ত্রিক ঘামছে আর ভয় পাচ্ছে। তন্ত্র মন্ত্র চালিয়ে যাচ্ছে সে। তান্ত্রিককে ঘিরে একটা গোলাকার ধোঁয়ার মতো কিছু একটা ঘুরছে। অতঃপর অনেকক্ষণ পর তান্ত্রিক জ্ঞান হারিয়ে ফেলে। এরপর একটা গম গম আওয়াজে পরিবেশটা ভারী হয়ে এলো। গম গম করে কে বলল, আমাকে মারতে পারবি না, কখনো না। ফয়সালের উদ্দেশ্যে বলল, তোর ছেলেকে মুক্ত করে দিলাম, যা। এই কথা বলে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু তান্ত্রিকের এরপর আর জ্ঞান ফিরে আসেনি। তান্ত্রিককে নিয়ে হসপিটালে গিয়েছিলেন ফয়সাল। ডক্টর তার কন্ডিশন দেখে বলেছিল মৃত। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার মৃত্যুর রহস্য আজও অচেনা। সবাই ভেবেছিল হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু না, তিনি কিসের জন্য মারা গিয়েছিলেন তা কেউই জানে না। আর এই ঘটনার মাধ্যমে এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের সমাপ্ত হয়।
ফয়সালের এই ঘটনাটার পর আর কখনো এরকম সমস্যা হয়নি। তার ছেলে সিরাজ আজ অনেক বড় হয়েছে, সে এখন একটা স্কুলের টিচার। বাবা ফয়সাল এখনো মুদির দোকান চালায়, আর ছেলে বাবা মিলে প্রায় পুরনো দিনের স্মৃতিচারণ করে আর ভয় কেঁপে ওঠে। আসলে জেফরি ভাই, প্রতিটা সমস্যার সমাধানের পিছনে থাকে কিছু ত্যাগ, কিছু পরিশ্রম। সিরাজকে সুস্থ করতে বলিদান হিসেবে দিতে হয়েছিল তান্ত্রিকের জীবন, আর আজ তাই সিরাজ ভালো আছে।